আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আমাদের একটা লাইভ সেশন শুরু করতে যাচ্ছি। তো সেই লাইভ সেশন শুরু করার আগে আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের আবু সাঈদ, মীর মুগ্ধ সহ আমাদের যে শত শত শিক্ষার্থীরা শহীদ হয়েছেন, সেই শহীদদেরকে স্মরণ করতে চাচ্ছি। এছাড়াও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি যারা আমাদের আজকের এই বিজয়ে যাদের অবদান ছিল, যারা নিজের বুকে বুলেট নিয়েছে, যারা অনেক অত্যাচার সহ্য করেছে, যারা অনেক নিপীড়ন সহ্য করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি। তো আজকে আমরা আমাদের এই লাইভ সেশনটিতে আসলে আমরা কিছু গল্প শুনব। আমাদের বন্দি পাঠশালা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই আন্দোলনের সাথে ছিলাম, আমরা শিক্ষার্থীদের সাথে ছিলাম, শিক্ষার্থীদের পাশে ছিলাম। তো আমরা এই অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দেইনি। তো সেই অন্যায়কে প্রশ্রয় না দিতে গিয়ে, সে অন্যায়কে প্রতিরোধ করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে আমাদের বন্দি পাঠশালার উপর দিয়ে যে কি গিয়েছে সেটা তোমরা সবাই জানো, তোমরা সবাই দেখেছো। এবং তোমরা অলরেডি জানো যে আমাদের ইয়াসিন ভাইয়া এবং শুভ ভাইয়া, ওনারা দুইজন কি করেছে সেটা তোমরা দেখেছো, তোমরা জানো সবাই। তো আসলে আমাদের এই কয়দিনে যে স্ট্রাগলটা ছিল, এই স্ট্রাগলগুলো নিয়ে আসলে আমার মনে হয় যে আসলে জাতির জানা উচিত, আমাদের শিক্ষার্থীদের জানা উচিত। শিক্ষার্থীদের অনেক কিছু এখান থেকে পাওয়ার আছে। তোমাদের অবদান অনেক বেশি আজকের এই বিজয়ে। তো তোমাদেরকে অনেক 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 রেসপেক্ট, অনেক সম্মান তোমাদের প্রতি। বাট সেই সাথে একই সাথে যে ভাইয়ারা আমরা তোমাদেরকে সাপোর্ট দিয়েছি এবং আমাদের যে দুজন ভাইয়া সাফার করেছেন বিগত এক সপ্তাহ টানা 7 দিন, ভাইয়ারা যে সাফার করেছেন, যে কষ্ট করেছেন, তো সেগুলাই আমরা ভাইয়াদের কাছ থেকে শুনবো আজকে। তো আমি আসলে খুব বেশি কিছু কথা বলতে আর চাচ্ছি না। মানে আমরা বিজয় অর্জন করেছি, দেশটাকে সবাই মিলে স্বাধীন করেছি। এই স্বাধীনতাকে আমরা সবাই ধরে রাখবো, এই স্বাধীনতাকে আমরা সবাই রক্ষা করব। এবং সকল জায়গায় যখন অন্যায় হবে, সকল অন্যায়ের প্রতিবাদ হিসাবে নিজেদেরকে দাঁড়িয়ে যেতে হবে। তো আমাদের ইয়াসিন ভাইয়া এবং শুভ ভাইয়া, তোমরা জানো যে ওনারা 7 দিন কারাবন্দি ছিল। তো সেই কারাবন্দি অবস্থায় ওনাদের মধ্যে যত নির্যাতন, কত কিছু ওদের মধ্যে গিয়েছে, সেটা তোমরা ওদের কাছ থেকেই শুনতে পারবে। তো আমি আসলে মনে হয় খুব বেশি দীর্ঘায়িত না করি, আমরা আসলে ডিরেক্টলি আমি আমাদের ভাইয়াদের কাছ থেকে শুনি। আমাদের ইয়াসিন ভাইয়া বা শুভ ভাইয়ারা দুজন ভাইয়া মিলে তোমাদেরকে বলবে যে তাদের সাথে আসলে কি হয়েছে, তাদের এই 7টা দিন কেমন ছিল, কি গিয়েছে তাদের উপর। সো আমরা সবাই যখন দেশ বিজয় নিয়ে উল্লাস করছি, ভাইয়ারা কিন্তু সেই উল্লাসটা করতে পারেনি। ভাইয়ারা কিন্তু তখনও কারাবন্দিই ছিল। এই সরকারের পতনের জন্য, এই বিজয়ের জন্য তারা এত ত্যাগ স্বীকার করলো, তার জন্য তারা জেলে ছিল, কিন্তু তারা বিজয়টা দেখতে পারেনি। সে যেই বিজয় উল্লাসটা আমরা করতে পেরেছি, তারা কিন্তু করতে পারেনি। তো আজকে তাদের কাছ থেকে আমরা সেটা শুনবো। তো আশা করি তোমরা সবাই ভাইদের সাথে থাকবে, শুনবে, স্টোরি শুনবো। আমি নিজেও এখনও পুরো সব স্টোরি, ওদের সাথে কী হয়েছে আমি জানি না। আমিও তোমাদের সাথে বসে বসে এখন আসলে ওদের কাছ থেকে শুনবো। ওদেরকে গত 2 দিন আমরা রেস্টে রেখেছি, কমপ্লিট রেস্টে রেখেছি, ওইখান থেকে নেই। সো আজকে আমরা ওদের কাছ থেকে স্টোরিটা শুনতে আসছি। সো সবাই মিলে চলো আমরা শুনি আমাদের শুভ ভাই এবং ইয়াসিন ভাইয়ের সাথে আসলে কী হয়েছে। তা আমি আসলে ফ্লোরটা ওদেরকে এখন দিয়ে দিতে চাচ্ছি। সো তোমরা শোনো কী হয়েছে। শুভ, আমার মনে হয় আমরা লিফট করি, ওরাই হ্যাঁ। আসসালামু আলাইকুম। আশা করি স্বাধীন দেশের শিক্ষার্থীরা সবাই অনেক ভালো আছো, এবং এইখানে শুধুমাত্র শিক্ষার্থীরা আছে নাকি তাদের গার্জিয়ানরাও আছে আমি জানি না, বাট আশা করি সবাই আমাদের শুনছো। সো অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয় না, অনেক দিন ধরে কারোর সাথেই আসলে কথা বলা হয়নি। যে সময়টা দিয়ে আমরা পার করলাম, একই সাথে এটা খুবই সুখের সময়, কিন্তু একই সাথে এটা অনেক চ্যালেঞ্জের একটা সময় আমাদের মাঝে। সো এই সময় আমি ভূমিকা ওইরকম কিছু বলবো না, তোমরা আসলে সবই জানো কি হয়েছে, বাট ভিতরে কি হয়েছে সেগুলো তোমরা জানো না। তো সেই ঘটনাগুলো আমরা আসলে তোমাদের জানাতে চাই, কেননা তোমাদের স্ট্রাগলগুলো, বাইরের স্ট্রাগলগুলো তোমরা হয়তোবা দেখেছো, কিন্তু ভিতরের স্ট্রাগলগুলো হয়তোবা তোমরা জানো না। দেশের এইরকম অন্তর্বর্তীকালীন যে কোনো সময় জানো
তোমাদের সর্বোচ্চটা দিয়ে এগিয়ে আসতে পারো, সেজন্য আমরা আমাদের স্টোরিগুলো তোমাদের জানাতে চাই। সো কোনো আচ্ছা, তো হ্যাঁ, তো এতক্ষণ ধরে তো সৈকত ভাই, শুভ ভাই অনেক কিছু বললেন, তো আমরা শুরু করি ভাইয়া। দিনটা হচ্ছে 31 আগস্ট। তো 31 আগস্টের আগে, সরি 31 জুলাই, তো 30 জুলাই আন্দোলনটা একটু শিথিল হওয়ার পর আমি, বাদল ভাই, সৈকত ভাই, কাব্য ভাই, এয়ার ভাই, আমরা সবাই স্টুডিওতে ছিলাম 30 জুলাই। তো ওই দিন থেকে একটু বলি, 30 জুলাই এসে শুভ ভাইকে দেখতেছিলাম যে সামনে যেহেতু ম্যাথ পরীক্ষা, 5ই আগস্ট ম্যাথ হওয়ার কথা ছিল, তো শুভ ভাই কন্টেন্ট সাজাচ্ছিল, কাব্য ভাই কন্টেন্ট সাজাচ্ছিল, যেন মানে দিনের বেলা শ্যুট করে রাখছিল যেন অন্তত স্টুডেন্টরা ক্লাসগুলো করে উপকৃত হয়। তো আমরা এরপরে রাতের বেলা আমরা বের হয়ে যাই। তো পরের দিন 31 আগস্ট, পরের দিন হচ্ছে 31 জুলাই। সো 31 জুলাই যেটা ভাইয়া বললো যে 5 তারিখ পরীক্ষা। আমি জানি যে কারোই পড়াশোনার প্রতি ওইরকম ইন্টেনশন ছিল না, ওইরকম মনোযোগ ছিল না, তারপরে মনে হচ্ছিল যদি পরীক্ষাটা হয়ে যায় তাহলে হয়তো বা 4 তারিখেও যদি আমি একটা কিছু দেই স্টুডেন্টদেরকে উপকৃত হবে। সেই উদ্দেশ্যে আমি ম্যাথ ফার্স্ট পেপারের 6টা অধ্যায়ের উপর আমি এমসিকিউ ভিডিও করতেছিলাম। তো ভিডিও চলাকালীন সময়ে আমার টোটাল 7 ঘন্টার একটা ভিডিও হওয়ার কথা ছিল, 5.5 ঘন্টার মতো ভিডিও হয়েছিল। ওইরকম একটা মোমেন্টে হঠাৎ করে আমাদের অফিসের, আমি ক্লাসরুমে আমি ভিডিও শ্যুট করতেছি, এরকম একটা মোমেন্টে এসে একটা নক আসে বলে আমাদের যে অফিসে যে আছে, ও বলতেছে ভাই আপনার সাথে একজন কথা বলবে। তো হঠাৎ করে সে আবার ওই পাশ থেকে জোরে জোরে কথা বলতেছে, চিল্লায়ে যে একজন না, পুলিশ হচ্ছে কথা বলবে, এটা বলো পুলিশ। এটা বললাম আমি, আচ্ছা ঠিক আছে। সো আমি তারপরে হচ্ছে বের হলাম রুম থেকে। তারপরে হচ্ছে মানে হচ্ছে অমানসিক কথাবার্তা বা যেভাবে বলা যায় আর কি, সেভাবে তারা বলতেছে। প্রথমে বলতেছে যে সৈকত আবদুল্লাহ ভাইয়ের কথা বলতেছিল। সো তারা একটা বড় একটা ফাইল নিয়ে আসছে এবং সেই ফাইলে হচ্ছে আমরা বন্দি পাঠশালা আমাদের স্টুডেন্টদের যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনে কোথায় কোথায় সমর্থন দিয়েছি সেই জিনিসগুলো তারা লিস্ট দেখিয়ে তাদের কমপ্লেন জানাচ্ছে না, মূলত আমরা আসামি, এইটা একেবারে তারা শিওর, এবং আমাদেরকে আসামির মতো যেভাবে বিহেভ করা যায় আমার সাথে চরমভাবে বিহেভ করা শুরু হইলো ওইরকমভাবে। তারপরে হচ্ছে অনেক ভাষায় তারা কথা বলছে, যে ভাষাগুলো একজন শিক্ষক হিসেবে আমি বলতে পারি না, তো সেগুলো আমি বললাম না। তারপরে সৈকত আবদুল্লাহ ভাইয়াকে মূলত তারা প্রথমে খুঁজতেছিল, কারণ আমরা আমাদের গ্রুপগুলোতে তোমাদের যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়ে যখন আমরা বললাম যে আমরা আসলে 15-16 তারিখ বা আমরা ক্লাস বর্জন করব, আমরা শিক্ষার্থীদের পাশে আছি, ওইটাই ছিল আমাদের সবচেয়ে বড় দোষ তাদের মতে। এবং তারা সেই বন্দি পাঠশালা গ্রুপে পোস্টটা ছিল সৈকত আবদুল্লাহ ভাইয়ের। তো বলতেছে ভাইয়া কোথায়? বললাম যে ভাইয়া তো নাই, ভাইয়া আমাদের বন্দি পাঠশালার ইনকর্পোরেশনের কাজে ভাইয়া হচ্ছে সিঙ্গাপুরে। তো এইরকম ওই রকম মুহূর্তে তারা খারাপ বিহেভ শুরু করলো। এখন তারপরে হচ্ছে বলতেছে একে করে আমার সবাইকে লাগবে। তারপরে বন্দি পাঠশালার গ্রুপের অ্যাডমিন প্যানেলে ঢুকলো, অ্যাডমিন প্যানেলে ঢুকে তারপরে এখানে কারা কারা আছে অ্যাডমিন প্যানেলে সবাই এখানে দোষী, তারপরে এখানে ফাউন্ডার কারা আছে তাদের লিস্ট নিল, এরপর একজন একজন করে তারা ধরবে। সো প্রথমে তোমাদের কাব্য ভাইকে তারা কল দিল অন্য আরেকজনকে দিয়ে, আমাদের অফিসের এক স্টাফকে দিয়ে, যে ভাই কোথায় আছেন, আপনি এখানে আসেন। কাব্য ভাইয়া যেন না বুঝতে পারে ওইরকমভাবে। তো তোমাদের কাব্য ভাইয়া বুঝতে পারে নাই। তারপরে অন্য আরেকজন স্টাফকে দিয়ে, কিন্তু কাব্য ভাইয়া আসে নাই, অন্য আরেকজন স্টাফকে দিয়ে তারপরে হচ্ছে কল দেওয়া হলো। তো অন্য আরেকজন যে স্টাফ আছে, সো ও হচ্ছে প্রথম 3 থেকে 4 সেকেন্ড লাউড স্পিকারে আসে নাই, এই জন্য ওকে বেদম প্রহার একেবারে ইনস্ট্যান্ট রুমের ভিতরে। আমি শুধু ওর আওয়াজ শুনলাম যে ও চিল্লাচ্ছে, আর কিছু না। ওই মুহূর্তটাই থমথমে, কারণ এই 28 বছর 29 বছরের জীবনে আসলে এরকম পরিস্থিতিতে কখনো পড়ি নাই। তো ওইটা হওয়ার পরে তারপরে হচ্ছে এখন আমাদেরকে নিয়ে যাবে, ওই ছেলেটাকেও নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, আর কেউ নাই অফিসে। তারপর হচ্ছে নিয়ে যাওয়ার সময় হাতে হ্যান্ডক্রাফট পরাইলো। তো আমি বললাম যে আমার এই গলিতে দারোয়ান থেকে শুরু করে সবাই আমাকে অনেক সম্মান করে, এভাবে আমার সাথে করিয়েন না প্লিজ, রিকোয়েস্ট করলাম। পরে ডিরেক্ট বলে দিল যে তুমি যদি দৌড়ানোর চেষ্টা করো তোমার পায়ে ডিরেক্ট গুলি করবো, হ্যাঁ এরকম কিছু করা যাবে না। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি নর্মালি যাব। নর্মালি গেলাম, নর্মালি যে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখি যে আমাদের অন্য আরেকজন স্টাফ। পরে ঘটনা বুঝলাম তারা আমাদের একটা ব্রাঞ্চ থেকে, আমাদের যে অফলাইন ব্রাঞ্চ বা ওই জায়গাগুলো থেকে নিয়ে এসেছিলো। তারপরে চলে গেলাম আমাদের যেখানে নিয়ে যাওয়ার, অর্থাৎ ডিবি কার্যালয়ে। সে কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে তারা আমার সাথে বসলো। এরপর আমাকে বলল যে
তোমার একজনকে দিয়ে হবে না, আমাদের আরও অনেকজন লাগবে, আরও অনেকজনকে যদি ম্যানেজ না করতে পারো তোমার উপরে অনেক বেশি প্রেশার পড়বে। তো তারপরে তারা ট্র্যাক করলো আমাদের ফাউন্ডারের সবাইকে। ট্র্যাক করার পরে সবচেয়ে নিকটবর্তী ছিল ইয়াসিন, তারপরে আমাকে নিয়ে একেবারে ইয়াসিনের বাসার নিচে একেবারে ট্র্যাক করে ইয়াসিনের বাসার নিচে। তারপরে একটা গান শটে, আমি একটা গান শটে ছিলাম, গান শটে আমাকে বলল যে ওকে ফোন দিয়ে বলতে হবে যে নিচে নামার জন্য। তো আমি ওকে ফোন দিয়ে বললাম, কারণ ওই মুহূর্তটা কী ছিল এটা আমি শুধু বলতে পারি, আমি ওই মুহূর্তটা কী ছিল, কীভাবে ছিল। কারণ ফোন কলের জন্য আমাদের এক স্টাফকে যেভাবে মারা হয়েছে, আর আমি ওই রকম অবস্থায় ইয়াসিনকে বলি, ইয়াসিন হয়তো বা কিছুটা বুঝতে পারে, তারপরও তারা ঠাস করে ওর বাসার উপরে উঠে যায় এবং ওঠার পরে তারপরে ইয়াসিন বাকিটা জানে। ইয়াসিন আচ্ছা, তো ওরা আমি আমাদের বাসায় অন্য একটা ফ্ল্যাটে লুকিয়েছিলাম। আমি শুভ ভাইয়ের কথা আন্দাজ করতে পারছিলাম, খুব আতঙ্ক লাগছিল। এরকম সিচুয়েশনে কোনোদিন পড়তে হবে স্টুডেন্টদের যৌক্তিক দাবিতে মত পোষণ করার জন্য আমি কখনো কল্পনাও করি নাই। সবসময় পলিটিক্সের আশেপাশে ছিলাম না, মানে বিভৎস একটা ব্যাপার। 10-15 জন মানুষ আমার বাসায় আসে। আমার নিজের চেয়ে বেশি টেনশন হচ্ছিল আমার ছোট ভাই, আমার ওয়াইফ আছে বাসায়, 8 মাসের বাচ্চা আছে, আমার মা ছিল বাসায়, আর কেউ ছিল না বাসায় পুরুষ। তো টেনশন হওয়ার কারণে আমি ফোন অফ রাখলে ওরা আমাকে ধরতে পারতো না, হদিসই পাইতো না। বাট আমি ফোন অন করে আবার 20 মিনিট পর ফোন দিলাম। তো মা তখন বলল যে তোর নামে লোকাল থানায় মামলা দিবে তুই যদি না আসিস, আর ওরা বলছে যে তোকে জিজ্ঞাসা করে ছেড়ে দেবে। তো আমি আসলে দেখো, আমরা তো আসলে কোনো চোর বা ছিনতাইকারী বা বাটপার না। তো লোকাল থানার মামলা নিয়ে দৌড়াদৌড়ি এই ধরনের সিচুয়েশনে না আসার কারণে ভাবলাম যে আমি তো কোনো অপরাধ করি নাই, তো অপরাধ যদি না করি আল্লাহ তাআলা দেখবে, এটা ভেবে আমি আসছি। 20 মিনিট পরে আসছি, আসার পর আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল এবং আমার এইখানটায় ধরে আমার মা আমার ওয়াইফের সামনে থেকে আমাকে টেনে নিয়ে আসলো। আমি খালি আমার ওয়াইফের কোলে আমার 8 মাসের বাচ্চাটাকে দেখলাম, আমার ওয়াইফ ছলছল করে কাঁদতেছিল, আমার মা পারতেছিল না। তো 10-15 জন লোক, তাদের আমাকে মেরে ফেলুক, বাট আমার খালি চিন্তা হচ্ছে যে আমার মা, আমার যেই ওয়াইফ, তাদেরকে দেখে যে তারা আবার ভয়ে স্ট্রোক করে কিনা, কারণ এর আগে তো অনেক মার্ডার হয়েছে, অনেক স্টুডেন্ট তো মারছে। সিচুয়েশনটা তেমন। তো ধরে টেনে নিয়ে আমি পরে আমার ওয়াইফের কাছে শুনলাম যে আমার ওয়াইফ তখন ওইখানে ফিট হয়ে পড়ে গিয়েছিল। তো আমি পরে আমাকে একটা কালো গ্লাসওয়ালা মাইক্রোবাসে উঠাইছে। আমরা তখন মাইক্রোবাসে উঠে আমি শুভ ভাইকে দেখলাম, দেখে একটু রিল্যাক্স হলাম যে না, শুভ ভাই আমার সাথে আছে, সমস্যা নেই। আর আমি তখন শুভ ভাইকে দোষীও ভাবছিলাম না, কারণ গান পয়েন্টে এই ব্যাপারটা সিম্পল। তো আমাদেরকে ধরে ডিবি অফিসে নিয়ে গেল। ইভেন কেউ কিন্তু জানে না বাসার যে কোথায় নিচ্ছে আমাদেরকে ডিবি অফিসে। তোমরা যদি ফেসবুকে দেখে থাকো যে আয়না ঘর বলে যেটাকে, ওইটারই একটা ভার্সন ডিবি অফিসেও আছে। এবং আয়না ঘরে ডিরেক্টলি নেয় নাই ফার্স্টে, আমাদের ডিবি অফিসে নিয়ে ডিবির যেই রুমটা জিজ্ঞাসাবাদ রুম, সেখানে আমাকে নিয়ে গেল, সৌভাইকে নিয়ে গেল, আমাদের 2জন স্টাফও ছিল, সাথে 4 জন আমরা। এরপর শুরু হয় অমানবিক মানসিক নির্যাতন, যে মানসিক নির্যাতন বলে শেষ করা যাবে না। মানে আমি জাস্ট আমি সব বলার দরকার নেই, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই। যে তোরা জামাত শিবির করিস, তোরা জঙ্গি। কেন জঙ্গি? কারণ তোরা শিক্ষার্থীদের উস্কানি দিছিস। তোমরা কি ভাই বন্দিবাসালা গ্রুপে এমন কোনো পোস্ট দেখাইতে পারবা যেখানে তোমাদেরকে আমরা উস্কানি দিছি বা স্বার্থ হাসিলের জন্য কোনো পোস্ট দিছি? আমরা তোমাদের যৌক্তিক দাবিতে একাত্মতা পোষণ করেছি, এইটা কোনো উস্কানির কাতারে পড়ে না। আমাদের জঙ্গি মামলা দিবে, আমাদেরকে জঙ্গি হিসেবে গায়েব করে দিবে, ডিবি অফিসে আমাদেরকে বছর বছর লুকিয়ে রাখবে, বছর বছর গুম করে রাখবে, কেউ জানবে না। এই ধরনের অসংখ্য থ্রেট দিতে থাকলো, পার্সোনালি দিল, আলাদা আলাদা রুমে নিয়ে দিল। তো আমি খালি বললাম যে আমরা স্যার 21 সাল থেকে শিক্ষার্থী পড়াই, আমরা স্যার এগুলোর সাথে কোনো কিছুর সাথে যুক্ত না, আমরা শিবির করি না স্যার। এটা বলার সাথে সাথে আমাকে একটা চর মারল। আচ্ছা, তো এরপর সারাদিন অসংখ্য জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যে তোমরা জানো কাব্য ভাই একটা পোস্ট দিছিলেন শুভ ভাইকে নিয়ে, যে শুভ ভাই মিসিং, শুভ ভাইকে নিয়ে গেছে ডিবি। ওই পোস্টটা দিকে কাব্য ভাইকে অকথ্য ভাষায় গালাগালি, বলতেছে ওরে পাইলে পিটায়া ছাল উঠায় ফেলতাম। ও কই, উত্তরা খোঁজার চেষ্টা করছে, আমাদেরকে বলছে অ্যাড্রেস কি, আমরা তো অ্যাড্রেস জানি না।
তো ভাইকে অনেক চেষ্টা করছে, সৈকত ভাইকে কই, সৈকত ভাই কই, যখন শুনছে ভাই দেশের বাইরে, তখন বলছে যে তো ভাই তো অনেক বড় জঙ্গির সাথে জড়িত, আমরা আগে থেকে রিপোর্ট পেয়েছি, এই কারণে দেশের বাইরে গেছে। কি একটা অবস্থা, ভয়ানক অবস্থা। আর তার চেয়েও ভয়ানক অবস্থা আসছে, এত জিজ্ঞাসাবাদ করার পর আমাদের রাতের বেলা ওই সেলে ঢুকেছে, যেই একটা সেলের বর্ণনাটা দেই, তোমাদের বাসার যেই ওয়াশরুম, এই ওয়াশরুমের সাইজে একটা সেল, সেখানে একটা তোষক বিছানো, এবং ওই সেলের ভিতরেই এক কোনায় বাথরুম, এবং সেই বাথরুমেই ওই 20 জন, ওই সেলে 20 জন আছে, আমাদের মতো শিক্ষার্থী আছে, কিছু নেতা আছে। ওই সেলে ওই ওয়াশরুমেই তারা তাদের যাবতীয় কাজ করে। ওয়াশরুমের পাশেই একটা প্লেটে 20 জন ধারাবাহিকভাবে খাওয়া দাওয়া করে, এবং ওইখানেই ঘুমাইতে হবে। মানে তোমাদেরকে কি বলবো, একটা কুকুরও ওইরকম পরিবেশে থাকে না যেরকম পরিবেশ আমাদেরকে রাখছে। আমি প্রথম দিন একদম বমি করে দিয়েছিলাম, মানে হচ্ছে কি একটা অবস্থা, মানে মানুষকে এইভাবে রাখতে পারে, এটা কল্পনাতীত। তো প্রথম রাতটা খুব মানে হচ্ছে ওই সেলের মধ্যে খুব কষ্টে কেটেছিল, খাওয়া দাওয়া করতে পারিনি, খুব মানে হচ্ছে ঘৃণা লাগছিল যে এই পরিবেশ। মানে আমি তোমাকে বলি যে যে তোষকে আমরা শুয়েছি, সেই তোষকটা মানুষের প্রস্রাবে, বাথরুমে পাইপ ভেঙে সেই প্রস্রাব পড়তেছে, প্রস্রাবে তোষকটা ভেজা, অর্ধেক ভেজা। এই যে বাথরুম ইউজ করলে ওই প্রস্রাবটা পড়ে, প্রস্রাবে ভেজা, এবং সেই তোষকের উপর আমরা শুয়েছিলাম। তো পরের দিন সকালে আবারও অ্যাজ ইউজুয়াল জিজ্ঞাসাবাদ। শুভ ভাই যদি বলেন। পরের দিন আবারও সকালবেলা উপরে নেওয়া, এবং আগের মতো করে সারাদিনের টর্চার, 1 ঘন্টা করে আমাদের সাথে পার্সোনালি আলাদা করে বসা, মোবাইলের যে কোনো ইরিলেভেন্ট যে কোনো কিছু নিয়ে, এবং মেসেঞ্জারের যেটা আমি আমার ফ্রেন্ডের সাথে চ্যাটিং, আমার যার সাথে ইচ্ছা তার সাথে চ্যাটিংয়ে তারা ঢুকে যা ইচ্ছা তাই দেখতেছে, এবং যে কোনো কিছুকে রিলেট করার চেষ্টা করতেছে যে এইটাই হচ্ছে জঙ্গিবাদের কারণ, এটাই হচ্ছে শিবিরতার কারণ, যে তোমরা শিবির। আমি দেখেছি জাস্ট একটা ঘটনার জন্য যে ইয়াসিনকে যেভাবে আমার সামনে মারলো, মানে আমার এখানে কিছু বলার নাই আসলে, কি বলবো। এবং আমাদের 2 জন স্টাফ ছিল খুবই নিরপরাধ, তারা তো আর অ্যাডমিন প্যানেলে নাই, তাদের মানে যে দোষ ছিল, তাদের মেইন টার্গেট এবং তাদের যেটা মেইন কথা সেটা হচ্ছে এত বড় একটা গ্রুপকে তোমরা জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছ, তোমরা হচ্ছে ভাঙচুর মারামারি এই দিকে ঠেলে দিচ্ছ। আমিও ইয়াসিনের মতো তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই আসলে, যে আমাদের কোন পোস্টে তোমরা এই রকম ধরনের উস্কানি পেয়েছো যে আমরা তোমাদেরকে বলছি কিছু ভাঙতে বা কিছু চুরমার করতে বা কিছু করতে। আমিও তোমাদের কাছে প্রশ্ন রাখতেছি যে কোন পোস্টে আমাদের এরকম মনে হয়েছে, এবং আমরা সবসময় চাইছি যে তোমাদের নিয়ে কথা বলতে, প্রত্যেকটা মানে প্রয়োজনীয় সময় আমরা বলেছি। যাই হোক, আমি ঘটনায় আসি। এরপর সারাদিন ওই একই রকম। সো আমি এখানে কোনো নাম বলবো না, আমি ধরে নিলাম তারা আমাদের সাথে যে বিহেভগুলো করেছে প্রত্যেকটা বিহেভের কারণ তাদের উপর মহলের নির্দেশনা, আমি ধরে নিলাম, ঠিক আছে। তারপরও আমার বলতে হবে যে তারা আসলে কি করেছে, মানে তারা কি করেছে। আমি জাস্ট একটা সিম্পিতি চাইছিলাম, শেষমেশে একটা সিম্পিতি চাইছিলাম যে ভাই বা স্যার দেখেন, আপনি তো বুঝছেন আমাদের কাছে ওইরকম কিছু নাই। যখন আমাদের কাস্টডি করছে তারা একদম ক্লিয়ার ছিল যে আমাদের তেমন কোনো ফল্টই নেই, বাট আমি শেষ পর্যন্ত এসিপি স্যারের পা ধরেছি, স্যার আমাকে জঙ্গি মামলা দিয়েন না স্যার, আমি নাকি জঙ্গি। সে বলছে এসব পাটা ধরে কোনো কাজ হবে না, যা পাছার। তারা সিম্পিতি চায় না শেষ পর্যন্ত, মানে যদিও হেসে বলতেছি, তবে আমি প্রথম 2টা দিন ডিবি অফিসে আমি সারাক্ষণ কান্না করছি, সারাক্ষণ ইয়াসিন দেখছে সারাক্ষণ। এখন হয়তো বলতে পারতেছি না, মানে আমার জীবনে, আমার ছোট্ট জীবনেও এরকম দিন না আসুক। আমি ডিবি অফিসে যে দিন কাটাইছি, আমি তারা বারবার বলতেছিল, যারা একটু নিম্ন পর্যায়ে ছিল তারা কিছুটা শিথিল ছিল, বলতেছিল যে ছেড়ে দিবে সমস্যা নেই। কিন্তু যে ঘটনা তারা ঘটাইলো সেটা আসলে বলার বাইরে। ডিরেক্ট বলে দিল, আমাদের আগের দিন রাতেও বলছিল ছেড়ে দেব, কিন্তু 3য় দিন সকালবেলা উঠে এসে বলল যে আপনাদের নামে মামলা, আপনাদের চালান। আমরা অলরেডি ইয়াসিন আমি আগের দিন রাতে থেকে প্রস্তুত, আমরা 2 জন আর এই কাস্টডি রুমে থাকতে পারবো না, আমাদের জেলখানায় নিয়ে যাক, এর থেকে কঠিন জায়গাতে নিক, কিন্তু এই জায়গাতে আমি আর থাকতে পারবো না, এইটা আমি নিতে পারতেছি না। এর থেকে কঠিন জায়গায় যে মরে যাব, তারপরে এই জায়গাতে থাকবো না, সমস্যা নেই। তারপরে বলল যে আমাদের নামে মামলা,
মামলা হয়ে গিয়েছে। একজন ভাই ছিল এইখানে, সেই ভাই বলছিল যে আপনার ভাইয়ের নাম্বার দিয়ে যান, আমি বলে দিব যে যেন তার সে উকিল টুকিল যা এই ব্যাপারগুলায় ধরে ফেলে আগে থেকে। তারপর আমাদের পরের দিন সকালবেলা নিয়ে গেল, নিয়ে যাওয়ার সময় তারা বলল যে 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 ভাই যে এসআই যিনি ছিলেন আমাদের গাড়িতে, সে বলল যে আপনাদের গার্জিয়ানদের সাথে কথা বলতে দিব যেন তারা উকিল ম্যানেজ করে আসে। তারপর ঠাস করে হাজতে ঢুকে দিল নিয়ে কোর্টের ভেতরে, কোনো উকিলের সাথে কোনো দেখা করতে দিবে না, বাসায় কারোর সাথে যোগাযোগ করতে দিবে না, এরকম একটা পরিস্থিতিতে। ওই মুহূর্তে আমাকে এক ভাই উপকার করে, সেটা হচ্ছে সে তার একজন ভাইয়ের জন্য আসে এবং তাকে আমি আমার ভাইয়ের নাম্বারটা দেই, বলি যে ভাই প্লিজ আমার ভাইকে একটা কল করে বলেন যে আমরা দুইজন এইখানে আছি। তো ওই মুহূর্তে তারপর আমার ভাই পরবর্তীতে চলে আসে। তারপরেও তার আসতে অনেক লেট হয়েছিল। আমরা অলরেডি অন্য একজন উকিল, আমাদের পুলিশ যে আমাদের দুইজনকে ধরে নিয়ে যাচ্ছিল, সে আমাদেরকে একজন উকিলের কথা বলে এবং সেটা তার লাভের জন্য, পুরোপুরি যোগ্য হোক আর অযোগ্য হোক লাভের জন্য। উকিল এসে বলতেছে যে আপনাদের ডিবি অফিস থেকে 7 দিনের রিমান্ড চেয়েছে। এইটা শোনার পর আমাদের দুইজনের মাথায় হাত, এইটা কেমনে হইতে পারে যেখানে আমাদের কাছে কোনো কিছুই নাই। আমরা তখন অন্যান্য কোনো আসামির সাথে আমরা সংস্পর্শ হই নাই যে যারা এই কেসে আসছে, কিন্তু আমরা তো জানি যে আমরা দুজন নিরপরাধ। তো 7 দিনের কিভাবে চায় তারা? ইভেন তারাও জানে। হ্যাঁ, তো তোমরা তো কোর্টের ছবিটা দেখলাই। আমাদের কোর্টে 2 হাতে আমাদের লক করে হ্যান্ডকাপটা পরিয়ে, একদম টাইটলি হ্যান্ডকাপটা পরিয়ে ওই কোর্টে, ওই রুমটাতে মানে কোর্টে জজের সামনে রাখা হয়েছে। আমি জজের সামনে ব্রিফ করেছি যে আমরা কি করেছি, ছাত্রদের জাস্ট সাপোর্ট দেওয়া এটা কোনো অপরাধ কিনা। তো জজ উকিলের সাহায্যে আমাদের 7 দিনের রিমান্ড নামঞ্জুর করে, আমাদের কেরানীগঞ্জ যেই কেন্দ্রীয় কারাগার সেখানে পাঠায়। ওইখানে আরেক বিভীষিকাময় রাতের সাক্ষী হয়ে আমাদের পাঠাতে পাঠাতে সন্ধ্যা পার হয়। সন্ধ্যার পর বিশ্বাস করবা কিনা জানি না যে আমাদের যেই প্রিজন ভ্যান, ওইখানে আমরা 50 জনের মতো ছিলাম একটা প্রিজন ভ্যান যারা দেখছো 50 জন আটাআটি করে ওইখান থেকে আমরা কেরানীগঞ্জ নামার পর একটা কুকুরকে মানুষ যেভাবে ট্রিট করে, কুকুরকেও আমরা ভালোভাবে ট্রিট করি ভাই, সেভাবে আমাদেরকে ট্রিট করা হয় নাই। জেলের যে লোকজন এই সিরিয়াল ধর, এই এখন বয়, এখন ওঠ, এভাবে আমাদের জেলে ঢুকানো হয়েছে। তো জেলে ঢোকার পর প্রথমে আমাদেরকে যে রুমটায় রাখা হয় ওটার নাম হচ্ছে আমদানি রুম। নতুন কোনো আসামি আসলে ওইখানে রাখা হয়, এই কারণে এটার নাম আমদানি রুম। ওই এক রুমে আমরা প্রায় 200 জনের মতো, 200 জন। রুমটা আমাদের এই স্টুডিওর 2টা সমান হবে। তো 200 জন দাঁড়ানোরও জায়গা নেই, সারা রাত থাকতে হবে এরকম অবস্থা। তো ঘুমানোর সময় জাস্ট কাত হয়ে কোনোভাবে ঘুমানো যায়। আর ওই আমদানি রুমে রাতের, আমরা তো সারাদিন কিচ্ছু খাইতে পারি নাই, রাতের বেলা তো খাবার দিবে, একটা খিচুড়ি দিবে রাতের বেলা। তো আমদানি রুমে খিচুড়ি যে খাবো, বাটি কোথায়? বাটি বাথরুমে গেলাম। 200 জন মানুষের জন্য 2 থেকে 3টা বাথরুম আছে আমদানি রুমে। এবং এই বাথরুমগুলোর অবস্থা কেমন একটু বর্ণনা দিই। এই বাথরুমগুলোতে হাঁটু সমান মনে করো মানুষের মল ভাসতেছে, তার পাশে খাবারের প্লেটগুলো রাখা, এবং ওই খাবারের প্লেটগুলো ধুয়ে ধুয়ে মানুষ প্রসাব করছে, পায়খানা করছে, পাশে খাবারের প্লেট রাখা। ওই খাবারের প্লেট আমি আবারও আমি আর নিতে পারি নাই ভাই ওইখানে। তারপর সোহাই বলতেছে, ইয়াসিন যে দেখ বেঁচে থাকতে হলে খাইতে হবে, তাছাড়া তো ভাই সম্ভব না। ভাই আমাকে মারুক পিটাক, সবচেয়ে অসুবিধা হয়েছে এই হচ্ছে তোমার কি বলবো, থরে সোহাইয়ের কথা শুনে আমি প্লেটটা নিলাম, প্লেটটা আমি ধুইলাম ভালোভাবে 3-4 বার, এরপরে খাবার দিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার শত্রুরেও যেন জেলখানার খাবার না খাওয়ায়। অর্ধেক বালি অর্ধেক খাবার মনে করো, আসামিদের জন্য তৈরি, তো যাচ্ছে তাই। তারপর আমরা খাইলাম। তো ওইখানে হরেক রকমের মানুষের সাথে দেখা, ম্যাক্সিমাম তোমাদের মতো স্টুডেন্ট ছিল যারা এই আন্দোলনে ছিল, সবাইকে ধরে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো মতে রাতটা কাটালাম। তারপরে হচ্ছে ঘুমাই তো নাই, আসলে ঘুমের তো প্রশ্নই ওঠে না। তারপর ছিলাম, রাত কাটানোর পরের দিন সকালবেলা আমাদেরকে উঠালো একেবারে ভোরের, তখন বাজে হচ্ছে 5টা, অন্ধকার আলো এরকম একটা অবস্থা। আমাদের নিয়ে গেল মাঠে। এই 200 জন স্টুডেন্টের, 200 জন মানুষের আসামি, মানুষ বলবো না, আমরা তার মানুষ না, আমরা আসামি।
তো আমাদের এই 200 জন আসামিকে নিয়ে তারপর হচ্ছে আমাদেরকে সিরিয়াল করলো। আর ওই যে সিরিয়ালটা মানে হচ্ছে কি, 2 পায়ের উপরে বসা, 2 পায়ের উপরে যে যেখানে আসো একটু চেষ্টা করে দেখবো যে কতক্ষণ বসা যায়। আমাদেরকে সেখানে মিনিমাম 30 মিনিট একই জায়গায়, যেই উঠবে দাঁড়াবে তাকে অকথ্য ভাষায় বকাবকি বসায় রাখছে। বসায় রেখে তারপরে হচ্ছে আমাদের এক একজন করে ডাকাচ্ছে, আমাদের হাইট ওয়েট এগুলো নিচ্ছে তারা। তারপরে হচ্ছে একজন আসামির যা যা তাদের জানা দরকার সেগুলো তারা ইনক্লুড করতেছে। তারপরে এই যে আমার দেখো নতুন চুলের স্টাইল, এই চুল কেটে দিল 1 মিনিটের ভিতর, ঠাস করে বসালো, চুল কেটে দিল, একেবারে শেষ। তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা এই ফর্মালিটিগুলো তারা পালন করে আমাদেরকে পাঠিয়ে দিল হচ্ছে আমাদের আমদানিতে। পরের দিন আমদানিতে আবারও ওই যে সকাল তো তখন আবারও হচ্ছে খাবার, সকালবেলা খাবার আসলো, একটা গমের রুটি। আর সে একটা গমের রুটির ভেতরে, রুটিটার উপরে বালু দিয়ে ভরা, হ্যাঁ, একেবারে হচ্ছে ফ্লোরের ভিতর হয়তো বা তারা ওই রুটিটা বানায়, বালু দিয়ে ভরা। আর হচ্ছে একটা সবজির কথা মুখেই নেওয়া যাবে না, মানে এত বাজে সেই সবজি। তারপরেও হচ্ছে খাইতে তো হবে, আসলে কিছু তো করার নাই। শুধু রুটিটা, আরও কয়েকজন যারা মানে অভিজ্ঞ ছিল, যারা আগেও আসে, তারা বললো যে রুটি বাড়ি দিয়ে খাইতে। বাড়ি দেওয়ার পর অনেকক্ষণ বাড়ি দেওয়ার পরে বালু টালু ফেলে তারপরে হচ্ছে আমরা রুটি ওইটা কোনো মতে যতটুকু পারা যায় আর কি। আমি মানে ইয়াসিন একেবারেই পারতেছিল না, আমি যতটুকু পারতেছিলাম, ইয়াসিন একেবারেই খাবার নিতে পারতেছিল না। তারপরে আমরা ওইখান থেকে আমাদের হচ্ছে ওয়ার্ডে পাঠাবে, আমাদের ফিঙ্গার নিল আসামি লিস্টে বাংলাদেশের। আমরা 2 জন শিক্ষক বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে পড়ানোর বাইরে তাদের যৌক্তিক আন্দোলনে সম্মতি প্রকাশ করায় আমরা প্রথম ফিঙ্গার দিলাম আসামি হিসেবে। এবং আমরা বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারের বা বাংলাদেশের নিয়ম মাফিক আমরা 2 জন আসামি এখন। এরপরে আমাদেরকে ওয়ার্ড, আমাদের 2 জনের ওয়ার্ড, মানে ওয়ার্ড হচ্ছে যে আরও ছোট ছোট রুম যেখানে 30 জন করে থাকে। সো একটা ছোট রুম, একটা ঘরের ভিতর, হয়তো বা তুমি এখন যে বেডরুমে আসো সেই বেডরুমে সমান হয়তো। সো একটা রুমের ভেতরে আমাদেরকে আলাদা করবে। সো আমাদের এই কোটা আন্দোলনকারীদের জন্য 2টা বিল্ডিং ছিল। সো একটা বিল্ডিংয়ে আমি আর ইয়াসিনকে আলাদা করে দিল। আলাদা করে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু কাজ হইল না, ইয়াসিন অন্য বিল্ডিংয়ে চলে গেল। এরপর থেকেই আমাদের বাকি যে 5 দিন আমরা 2 জন আলাদা আলাদা, ও ওর মতো আমি আমার মতো, আমি ওকে নিয়ে টেনশন করি, ও আমাকে নিয়ে টেনশন করে। আর এর মাঝে অবশ্যই 2-1 জন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যে এক ভাই হচ্ছে ইয়াসিন খেতে পারতেছিল না, ইয়াসিনকে প্লেট কিনে দিয়েছিল। মানে আমাদের কাছে যে টাকা নিয়ে যেতে হয়, যে এই ব্যাপারটা টাকা নিয়ে ঢুকতে দেয় না, আমাদের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, তো সে এক ভাই হচ্ছে আমাদের 2 জনকে 2টা প্লেট কিনে দিয়েছিল, অবশ্যই তার প্রতি আমরা প্রশংসাবাদ জানাই। এরপরে আলাদা হয়ে গেল, ও চলে গেল অন্যখানে। আমি পেলাম আমার এক স্টুডেন্টকে, সেই স্টুডেন্ট হচ্ছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে 2 জনের লাইফ আলাদা, 2 জনে 2টা কারাগারে। এবং জেলখানায় তোমরা অন্য মানুষদের, তোমাদের পরিচিত মানুষদের কাছ থেকে হয়তো বা জেলখানার বর্ণনা পেতে পারো, কিন্তু আমরা যে এই জেলখানা দেখে আসছি আসলে সেই জেলখানা বর্ণনাতীত। কারণ আমাদের এই 2 দিন, এই কয়েকদিন আমাদের জেলখানা ছিল লকড। নর্মালি লক থাকে না, ফোন কল দেওয়া যায়, মানুষের পরিবারের মানুষের সাথে দেখা করা যায়, কিন্তু সব কিছু বন্ধ। খাঁচায় বন্দি পাখি যেভাবে থাকে, আমরা জাস্ট আমাদের একটা খাঁচায় ঢুকাইছি, ওইখান থেকে বের হওয়ার বিন্দু মাত্র সুযোগ নাই। যেহেতু আমরা ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধী, এই কারণে আমাদেরকে ওই রুমটা থেকে 5টা দিন, টানা 5টা দিন একটা রুম থেকে আমরা বের হতে পারি নাই। অন্যান্য যত আসামি আছে, মার্ডার কেসের আসামি বলো, ছিনতাই আসামি বলো, তারা বের হতে পারছে, তারা মাঠে খেলতে পারছে, মাঠে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে খাবার নিতে পারছে। বাট আমরা যেহেতু অনেক বড় আসামি, ছাত্র আন্দোলন, এই কারণে আমরা ওই একটা রুমে লক আপ ছিলাম, আমাদের বের হওয়ার বিন্দুমাত্র সুযোগ ছিল না। মানে পরে যে অবস্থাটা হয়েছে ভাই, জেলখানার এক একটা ভাতের চাল, তোমরা চিকন চাল যদি 10টা জোড়া দাও একটার সমান হবে এরকম চাল। এবং এই ভাত, মানে জেলখানার খাবারই হচ্ছে ভাত, ডাল, সবজি, সবসময় ঘামানো। মানে হচ্ছে সকালবেলা একটা রুটি আর সবজি, আর দুপুরবেলা ভাত ডাল সবজি, রাতের বেলাও ভাত ডাল সবজি, একটা জিনিসও মুখে দেওয়ার মতো করে তৈরি করা না। এবং এইগুলো কিভাবে নিয়ে আসে, যেই বাথরুমে যেই তোমার বালতিগুলো পড়ে থাকে, যেই বালতিতে এই 30 জন, এক রুমে 30 জন গোসল করে, সেই খাওয়ার সময় হলে সেই বালতিতে করে এই ভাত,
তরকারি নিয়ে আসে। এবং পরবর্তীতে মানে তুমি চিন্তা করতে পারো, একটা বালতি, একটা 2 হাত সাইজের একটা ওয়াশরুমে একটা বালতি আছে, ওই ওয়াশরুমে সবাই সবার যাবতীয় কাজ করে এবং ওই বালতিতেই খাবারটা নিয়ে আসা হয়। তো প্রথম প্রথম ঘৃণা লাগতো, তারপরে বুঝলাম আসলে জীবনে পৃথিবীতে ক্ষুধা কষ্টের চেয়ে বড় কষ্ট আর নাই। আমি তো খাবার কয়েকদিন মানে হচ্ছে না খেয়ে থাকতে থাকতে যেটা হয়েছে যে আমার এত ক্ষুধা লাগছে আমি আর অন্যদিকে তাকাই নাই। এরপর ভাই আমি এটাই খাইছি এবং ডাল দিয়ে আমার মনে আছে ডাল দিয়ে আমি 1 প্লেট ভাত খাইছিলাম ভাই। ওইখান থেকে আমার শুরু হয়েছে যে অ্যাডজাস্টমেন্ট। আল্লাহ তাআলা যেন আমার শত্রুকে এইভাবে না খাওয়ায়, মানে কি বলবো, হতাশাজনক। এবং ভাই বলেন, আমি বলছি। এরপর তো জেলের খাবার খাচ্ছি, পরে হচ্ছে এরপরে ওয়ার্ডের ভিতরে আমি দেখলাম, আমার ওয়ার্ডের একটু বর্ণনা আমি অবশ্যই দিতে চাই, কারণ তোমাদের জানা উচিত আসলে আসলে কোটা আন্দোলনকারী কারা আসলে সাজাভুক্ত করছে। তোমরা হয়তো দেখতে পেয়েছো, জানতে পেরেছো কারা আসলে শহীদ হয়েছে, কিন্তু কারা রাজবন্দী, তাদের কি দোষ ছিল সেটাও তোমাদের জানা দরকার। আমাদের দোষ তো তোমরা জানোই, আমরা কি দোষ করেছি। এবার আমার ওয়ার্ডে 28 জন ছিল, 28 জন আমি তোমাদেরকে মানে মানে প্রথম দিন থেকে আমি দেখেছি প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্রত্যেকে। আমাদের যে হুজুর ছিলেন, আমাদের যে নামাজ পড়িয়েছে সেটা হচ্ছে এসএসসি পাস করা কেবল দাখিল দেওয়া একটা ছেলে। এবং আমি এখন কয়েকটা ঘটনা তোমাদেরকে বলতে চাই। আমাদের যে নামাজ পড়িয়েছে দাখিল দেওয়া একটা ছেলে, খুব সুমধুর কণ্ঠ। এই ছেলেটাকে ধরে নিয়ে আসছে তারা মিরপুর থেকে, মিরপুর, এবং তাকে কেস দিয়েছিল হচ্ছে ভাঙচুরের, মিরপুর মেট্রো রেলের ওইখানে ভাঙচুরের তাদের হচ্ছে তাকে কেস দিয়েছে। ছেলেটা এত ভদ্র একটা ছেলে, নামাজ পড়াচ্ছে, আমি বুঝলাম না তার ভিতরে কি পাইলো। এবং যখন আমি কিছুই করতে পারতেছিলাম না, আমি চাচ্ছিলাম যে কি করব এই ওয়ার্ডে কাউকে পাই কিনা যে কিনা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসিতে কলেজে পড়ে। ও যখন বললো যে ভাই আমি কলেজে ভর্তি হব, আমার স্বপ্ন বুয়েটে, আমি বললাম যে আমি তোমাকে পড়াতে চাই ভাই, আমি বাঁচতে পারতেছি না এভাবে, আমি একটু পড়াতে চাই তোমাকে। পরে ও যেটা করলো সেটা হইতেছে, কয়েকটা কার্টুন ছিল, ওই বিভিন্ন টিভির কার্টুন বা এই কার্টুনগুলো হলুদ কালারের, সেই কার্টুনগুলো ছিঁড়ে ছিঁড়ে আনছে এবং সেখান থেকে কতগুলো পেজ বানাইছে এবং সেই পেজ নিয়ে আমার কাছে পড়তে আসছিল। এবং সেই পেজগুলোর কি হয়েছে সেগুলো বলতেছি আবার। এটা একজন গেল। 2 নাম্বার আরেকজন আসামি, সে হচ্ছে তার মা হচ্ছে ভর্তি মেডিকেলে, সে মহাখালী দিয়ে যাচ্ছিল, সিএনজি থেকে তাকে নামায়া তারপর হচ্ছে তাকে ওইখান থেকে নিয়ে গেছে। আরেকজনের কথা বলি, 3 নাম্বার আবু হানিফ নামের একজন ছেলেটার নাম, এত অমায়িক এত ভদ্র একটা ছেলে। এই ছেলেটা ইন্টার্ন করতে আসছে, সে নারায়ণগঞ্জে ইন্টার্ন করতেছিল এবং সে যখন দেখছে যে অবস্থা খারাপ, সে চলে যাবে পাবনা, তার বাসা। সে যাচ্ছিল, তারপর তাকে নামাইছে নারায়ণগঞ্জ থেকে, নামায় তারপর তোমার বলতেছে যে কি করো, কি আছে, মোবাইল দাও, এটা সেটা, কোথায় যাচ্ছ। যখন বলছে পাবনার সাতকানিয়া, তারপরে ওকে বেদম প্রহার। সাতকানিয়া মানে শিবিরের ঘাঁটি, তুই শিবির। এরপর হচ্ছে ওকে নিয়ে আসলো। এরকম অসংখ্য নিরীহ মানুষের সাথে আমি যখন ছিলাম, তখন মনে হয়েছে এইটাই মনে হয় আমার ফ্যামিলি, এর সাথেই আমার থাকতে হবে অনির্দিষ্টকালের জন্য। এরপরে আমি নতুন করে স্বপ্ন বাঁধা শুরু করলাম, যেখানে ইয়াসিন নাই, এখন আমার এদের সাথেই আমার কতদিন কাটাইতে হবে কোনো জানি না, কোনো ক্লু নাই যে কি হচ্ছে, বাসার সাথে কোনো যোগাযোগ নাই, কারো কোনো যোগাযোগ নাই, হেল্প নাই, টাকা নাই, কোনো কিছুই নাই। আমাদের পাশ দিয়ে কিছু কিছু ছেলে আসে, ওইখানে কয়েদি যারা আছে তারা কাজ করে তাদের সাজা কমানোর জন্য, তারা ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসে, যেটা 60 টাকা সেটা 100 টাকা, এরকম করে তারা এসে মাঝে মাঝে বলে যায়। তো এইটা প্রথম একদিন ছিল, কিন্তু অবস্থা খারাপ হওয়ার পর আবার ওইটাও ছিল না, কিন্তু তখন কোনো টাকা ছিল না। এই ছিল মানে আমার ওয়ার্ডের কাহিনী। তোর ওয়ার্ডের কাহিনী বল। তো যেই ওয়ার্ডে যে 30 জন ছিলাম, এর মধ্যে বলতে পারো 60%ই নিরপরাধ। তো সবাই আমরা নামাজ পড়তাম, দোয়া করা হতো। রাতে তো ঘুমানোর কোনো সিস্টেমই নাই, যতটুকু চোখ লাগে আর কি, যতটুকু সময় 2-1 ঘন্টা ঘুমানোর। এবং সারাদিন আমি ছটফট করতাম যে কখন বের হব। নিঃশ্বাস আটকে আসতো, দমটা বন্ধ হয়ে আসতো। আমার শুধু আমার বাচ্চাটার কথা মনে পড়তো, আমার 8 মাসের বাচ্চা কি করতেছে না করতেছে। দম ফাটা কান্না আসতো, কাঁদতে পারতাম না। মানে ওই সময়টা আসলে বিভৎস।
আমি সারাটা দিন এপাশ ওপাশ করতাম, শুধু সময় কখন যাবে, সময় কাটে না কেন, সময় কাটে না কেন। তো এর মধ্যে একদিন একটা খুব বিশাল ম্যাপের ঘটনা ঘটলো, যে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলো তার পরের দিন আমাদের যারা রাজবন্দী ছিল সবাইকে মাঠে ছেড়ে দিল সকালবেলা, ভোরবেলা, যে না ঠিক আছে এখন তোমরা মাঠে বিরাজ করতে পারো। ওই দিন একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, সেটা একটু শেয়ার করি। ওটা হয়তো বা মানে মিডিয়াতে আসেনি, বাট একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা হলো যে আমাদেরকে যখন মাঠে ছেড়েছে তখনই আমার শুভ ভাইয়ের সাথে দেখা। তো শুভ ভাইয়ের সাথে দেখা, আমরা মাঠে বসে কথাবার্তা বলতেছি যে অনেক দিন পর মাঠে খোলা পাইছি। তো মাঠে তো অন্যান্য বন্দীদেরও ছাড়ছে। তো করতোয়া নামক একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে সব ছিনতাইকারী, মার্ডারার ওরা থাকে, তো ওদেরকেও ছাড়ছে। তো এত মানুষ একসাথে জেলখানার মাঠে, তো ওদের চিন্তা তো বের হবে কি, যেভাবে হোক জেলখানা ভেঙে বের হবে। তো ওরা আবার জেলখানার মেইন যে গেটটা, ওই গেটে গিয়ে পুলিশদেরকে মারধর করতেছে এবং গেট ভেঙে বের হবে। আর আমরা যারা রাজবন্দী, যারা শিক্ষার্থী, এদের তো আর ভাই এত খায়া কাজ নাই যে মারামারি পেটাপেটি করবো, আমরা মাঠের মধ্যেই ছিলাম। তো জেলখানার এই অবস্থা দেখার সাথে সাথে উপরে সেনাবাহিনীরা এসে মানে ফার্স্টে টিয়ার শেল মারলো। এরপর যখন টিয়ার শেল মারার সাথে সাথে আমরা তো পলায় গেলাম। আমি পলায় দৌড় দিয়ে শুভ ভাইয়ের সাথে দৌড় দিয়ে শুভ ভাইয়ের ওয়ার্ডে চলে গেছি। আর এদিকে তারা উড়াধুরা গুলি বর্ষণ হতে থাকলো, কারণ ছিনতাইকারীরা সহজে তাদের ওয়ার্ডে যাচ্ছিল না। একজন স্পট ডেড এবং অনেক আহত। এখানে ম্যাক্সিমামই আসলে বলে একটু ক্লিয়ার করি, ম্যাক্সিমামই কিন্তু ওই ছিনতাইকারী টাইপের লোকজন ছিল। যারা রাজবন্দী তারা জানে তাদের খালাস হয়ে যাবে, এই কারণে সবাই কিন্তু দৌড়ে যার যার ওয়ার্ডে চলে গেছে। এখন আমি তো শুভ ভাইয়ের ওয়ার্ডে গেছি, শুভ ভাইয়ের বিল্ডিংয়ে গেছি। এখন সব কিছু স্বাভাবিক হওয়ার পর ওই যে জেল যারা গার্ড দেয় তাদেরকে বলা হয় কারারক্ষী। তারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খুঁজতেছিল যে বাইরের কেউ আছে কিনা। বাইরের কাউকে পাইলে, মানে অন্য ওয়ার্ডের কাউকে যদি পায় তাহলে তাকে পিটায়া একদম হাত পা ফাটা ফেলতেছিল। তো ওই মুহূর্তে আমি মানে হচ্ছে লাইফের রিস্ক নিয়ে শুভ ভাইয়ের বিল্ডিং থেকে বের হয়ে, বাইরে কিন্তু নামাই যাবে না, সেনাবাহিনী দেখলেই ফায়ার, শুভ ভাইয়ের বিল্ডিং থেকে দৌড়ে আমি আমার বিল্ডিংয়ে আসি এবং আমার বিল্ডিংয়ে আমি উপরে চলে যাই। চিন্তা করো, পুরা মাঠে কেউ নাই, ওদিকে হচ্ছে সেনাবাহিনী উপর থেকে যারা দেখতেছে ফায়ার, এর মধ্যে আমি দৌড়ে আসি। আমার সেদিন খুব ভয় লাগছিল, ওই দিন আমার প্রাণ নাশও হতে পারতো, এমন একটা সিচুয়েশন ছিল। তো আল্লাহর রহমতে ওই দিন রাতে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা জানতামও না যে আমাদেরকে ছেড়ে দিবে। হ্যাঁ, তো সেদিন পরবর্তীতে প্রায় বিকাল 5টা পর্যন্ত এই একই ঘটনা ঘটতে থাকে, যে এবং আমরা সারাদিন না খেয়ে থাকি সেদিন। কারণ সেদিন হচ্ছে কোনো খাবার দেয় না, প্রতিদিন তো খাবার দিচ্ছিল, সেদিন হচ্ছে কোনো খাবার দিবে না তারা। এটা হচ্ছে যেহেতু ঝামেলা হয়েছে, তারা খাবার দিবে না, এসে বলে দিয়েছে ক্লিয়ার যে আজকে খাবার হবে না, হলে একেবারে রাতে। এরপরে ওই একদিন না খাওয়া, আর প্রতিবেলায় যা পরিমাণ খাই তার আগের দিন রাতেও তো এরকম কিছু খাই নেই। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যেটা করলো তারা, আমাদের দুইজনের হঠাৎ করে নাম আসলো। আর যখন আমার নামটা বললো, আমাদের ওয়ার্ডের যে 30 জন ছিল সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে জোরে চিৎকার দিল। মানে মনে হইলো যে 5 দিনের ভিতরে একটা পরিবার হয়ে গিয়েছে। পরিবার তখনই হয় যখন সব একই রকমের মানুষ হয়, এবং আমরা সবাই নিরীহ ছিলাম ওই জায়গাতে, ওই ওয়ার্ডে। এরপরে আমাদের ডাকার পরে আবার নতুন কাহিনী। সে 4:30 বা 5টা বাজে ডাকার পরে তারপরে আমাদের বেল পায় না, এটা সেটা এরকম করতে করতে প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত আমরা ওই একই জায়গায় ব্যাঙের মতো বসে, তারপরে একটু এইখানে যাই, রিকোয়েস্ট করি এইটা আমাদের ছেড়ে দেন, এইটা নানা রকম অনেক করতেছি, তারপরেও কোনো কাজ হচ্ছিল না। এরপর কাজ হলো সমন্বয়কদের মাধ্যমে। ধন্যবাদ জানাই তাদেরকে, তারা আমাদের কথাও ভাবছে, যে জেলখানাতেও রাজবন্দীরা আছে তাদের কথাও তারা ভাবছে, এবং তোমাদেরকেও যারা কারাগারের গেটে যে অবরোধ করে রেখেছিল আমাদের মুক্তির জন্য, তোমাদের অনেক বেশি ধন্যবাদ জানাই। সমন্বয়কদের ঘটনাটাই আছেন। একজন সমন্বয়ক আসার পর বলেছে যে 10টার মধ্যে সকল স্টুডেন্টকে ছাড়তে হবে, যদি না ছাড়েন আমরা কারাগারে প্রবেশ করব এবং এক দল বেঁধে প্রবেশ করব। 10টা মানে 10টাই। তো অলরেডি সরকার পতন, এবং অনেক মানুষ, আমরা তো জানি না, আমরা তো পরে বের হয়ে দেখলাম অনেক শিক্ষার্থী কারাগারের সামনে আমাদের জন্য ছিল, আমার জন্য ছিল, শুভ ভাইয়ের জন্য ছিল, আমাদের মতো হাজারো শিক্ষার্থীর জন্য ছিল। তো আমরা বের হয়ে তো এটা দেখছি। তো ওরা ভয়ে
ওরা ভয়ে কিসের জামিননামা কিসের কি, আমাদেরকে যাদেরকে শিক্ষার্থী দেখতেছে তাদেরকেই ছেড়ে দিচ্ছে। তা আমাদেরকে একদম মানে হচ্ছে কোনো নোটিশ ছাড়াই, কোনো ফর্মালিটিস ছাড়াই আমাকে সবাইকে ছেড়ে দিল। তখন না আসলে আমার গর্বে বুকটা ফুলে যাচ্ছিল যে মনে হয় কিছু একটা করেছি, আমি জীবনে কিছু একটা করেছি। আমরা বন্দি বাসলার টিম, আমি, এয়ার ভাইয়া, কাব্য ভাইয়া, সৈকত ভাইয়া, শুভ ভাইয়া, এই হাজারো শিক্ষার্থীর সাথে আমরা কিছু একটা করেছি। সো এইভাবে যখন আমরা মানে বের হলাম, সামনে দেখলাম হাজারো শিক্ষার্থী, তোমাদের হৃদয় ভাইয়া, হামিম ভাইয়া সেই সকাল থেকে তারা আমাদের জন্য কারাগারের সামনে অপেক্ষা করছিল, আমরা তো আর সেটা জানতাম না। তো সবাই আমাদেরকে বরণ করে নিল এবং মানে হচ্ছে বন্দি থাকা অবস্থায় বুঝতে পারলাম যে মুক্তির স্বাদটা কতটুকু। আজ